তাহলে আমরা শুরু করি। আমরা যে সিকোয়েন্সে ছিলাম যে সবগুলো আছে ওরা কি করতেছে, রিমোটলি কাজগুলো করা নিচ্ছে। কোনো একজন ডিজাইনার অথবা কোনো একটা ফ্রিল্যান্সারের মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করা নিচ্ছে, মান্থলি বেসিসে হোক কন্ট্রাকচুয়াল বেসিসে হোক। সাপোজ আপনাকে যদি বাংলাদেশে আমরা চিন্তা করি পারফেক্টলি, এই ক্ষেত্রে কি করে ওরা 300 টাকা 400 টাকা বা 500 টাকা তার সাথে যেভাবে নেগোসিয়েশন হয় পার ডিজাইন, সে মান্থলি 15টা বা 16টা ডিজাইন সাবমিট করবে তার ফেসবুক পেজে। সে কি করে, একটা ডিজাইনের জন্য একজন ফ্রিল্যান্সারকে হায়ার করবে, এর পরবর্তী আরেকটা ডিজাইনের জন্য পরবর্তী ফ্রিল্যান্সারকে হায়ার করবে। তার জন্য এটা ফ্যাশন না? সে এই প্রেশারটা না নেওয়ার জন্য কি করে, তার একজন ফিক্সড ফ্রিল্যান্সার রেখে দেয়, যাতে সে কি কোনো প্যারা ছাড়া তাকে ডিজাইনগুলো করে দেবে। সে টপিক ওয়াইজ সিলেক্ট করে দেয়, এই টপিকে আমার ডিজাইন লাগবে, আপনি সপ্তাহে 5টা হোক 8টা হোক আমাকে ডিজাইনগুলো করে দেবেন, আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিশ করবো অথবা আমি অ্যাডস ক্যাম্পেইন দিব। তাহলে দিক থেকে ওর জন্য বেনিফিট, আমরা যারা ডিজাইনার আছি আমার জন্য বেনিফিট। আপনি যদি চিন্তা করেন একটা কোম্পানির জন্য কাজ করেন, সাপোজ রিমোট জবের ক্ষেত্রে আমরা এই যতগুলো স্টুডেন্ট আছে ওরা মিনিমাম বাংলাদেশে 8-এর নিচে কোনো স্যালারি নেই, 8K থেকে 12K শুধু একটা কোম্পানির জন্য। ফর এক্সাম্পল আপনারা একটু হেঁটে দেখি বালিয়ারকেট আছে, ওদের টাওয়ার আছে আমাদের চোখের সামনে, মোবাইল গ্যাজার আইটেমগুলো, ক্লোথিং বিজনেসগুলো, এডুকেশন বিজনেসগুলো, বিজনেস ক্যাটাগরি অনেক না? 70% কাজ যদি গ্রাফিক ডিজাইনার থাকে তাহলে কেউ না কেউ কাজগুলো করে দিচ্ছে না কাজগুলো। আপনি যদি এভাবে গ্যাপ করতে পারেন, 5টা গ্যাপ করতে পারলে আপনার কত দাঁড়াবে, মান্থলি 50,000 হবে না? টিউশন বিজনেস প্রয়োজন আছে, অনেকে তো টিউশনই করায় না? ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমি এই জন্য এগুলো বলতেছি কেন, অনেকেই ও যেটা বলছে আপনারা অনেকেই কি নেন, কোনো টার্গেট নিয়ে আসেন না, ফিউচারে কি করবেন, মানে কাজটা কেন শিখবো, কাজের জন্য শিখবো, কি কাজে আমি ইউটিলাইজ করবো কাজটা শিখে। এই ধরনের কোশ্চেনগুলো মাথার ভিতরে রাখতে হবে, কোশ্চেনগুলো মাথায় নিয়ে সেট করে কাজটা শিখতে হবে। তাহলে দেখবেন যে আলটিমেটলি তারা মনে হলো কি হবে না, কাজটা সহজে শিখতে পারবেন এবং যখন বেনিফিট আসা শুরু হবে তখন এই জায়গাটা ভালো আসবে। যদি এই ধরনের ম্যাসিভ লেভেলের টার্গেট থাকে তাহলে আপনারা দেখা যাবে আমরা একটা সফটওয়্যার শেষ করার মাত্র আপনারা কাজ শুরু করে দিতে পারবেন মার্কেট প্লেসে, টোটাল মার্কেট প্লেসে, যেটা হাজার এক্সাম্পল আছে। একটা বিজনেস শেষ করলে আমরা কি হয়, আমরা ক্লায়েন্ট হান্টিংটা দেখাই দিই, দেন হচ্ছে ওরা লোকালি কাজগুলো আর্ন করে কাজের পাশাপাশি কয়েকটা কোম্পানিতে কাজ করতে পারে। করতেছে মাথায় যাচ্ছে। এর বাইরে তো আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে। লোকালি যদি এটা হয়, এটা হচ্ছে জাস্ট ফ্রেশারদের জন্য, যারা ফ্রেশার, আপনারা যারা ফ্রেশার আছে তাদের জন্য এই স্যালারিটা। আপনি যদি সিঙ্গেল কাজ করেন একটা ডিজাইনের জন্য আমরা সার্চ করি কত, মিনিমাম 400 টাকা করে আমরা সার্চ করি। তাহলে ডিজাইন তো বেশি কিছু আহামরি কষ্ট না, একটা ফরম্যাট সাজালে হয়ে যায়। অনেকগুলো বিজনেস ক্যাটাগরি আছে বাংলাদেশে, এডুকেশন সাইড আছে, আপনাদের কোনো মাথায় আছে বিজনেস ক্যাটাগরি কি হতে পারে? কয়টা নাম বলতে পারবেন বিজনেস ক্যাটাগরি? আশেপাশে তো আসার সময় টি-শার্টটা ক্লোথিং বিজনেসের মধ্যে বলতেছে ক্যাটাগরি। হ্যাঁ একটা বলতে পারছেন, এই ধরনের আরো অনেক বিজনেস ক্যাটাগরি আছে। হ্যাঁ কোনটা? হ্যাঁ রেস্টুরেন্টও আছে। এভাবে একটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। আমরা শুধু নামগুলো জানি কয়েকটা, আর কি কি হতে পারে বলতে পারবেন? কোনগুলা?
ওগুলো রেস্টুরেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। আউটলেট আর কি আমার সব গ্রাফিক্স কসমেটিক, বিউটি পার্লার, আরও অনেকগুলো আইটেম আছে বিজনেস ক্যাটাগরি। এই ধরনের সারা ওয়ার্ল্ডে আপনার 500+ বিজনেস ক্যাটাগরি আছে। গুগলে সার্চ করবেন অথবা চ্যাটজিপিটি আছে, এখানে সার্চ করে নেবেন। আমাদের এখন হেল্পিং টুল এখন আছে। আগে এক সময় এই ধরনের রিসোর্সগুলো কালেকশন করতে অনেক টাফ হতো, তাই না? কি কন্টেন্ট লিখবো, কি ডিসক্রিপশন লিখবো, বিজনেসের নাম কি দিব, কি মার্কেটিং করবো, প্ল্যানিংগুলোতে সাজা দিবে। জাস্ট ফর্মগুলো ভালোভাবে আমাদেরকে চেক করে নিতে হবে। বুঝতে পারছি আমরা? তাহলে এটা দেখানোর কারণ কি, যাদের ওয়ার্ডে এবং পাওয়ার পয়েন্টে ঝামেলা আছে তারা যাতে এটা কি সলভ করে নিতে পারে। যদি আমাকে বলেন ওয়ার্ডটা কমপ্লিট করতে হবে, তাহলে আমি ওয়ার্ডটা কমপ্লিট করতে পারবো। বেসিক টুল ছাড়া, বুঝতে পারছেন? আর নাহলে আমরা সরাসরি এন্ট্রি নিব কোথায়? গ্রাফিক্সের ক্লাসে আমরা সরাসরি এন্ট্রি নিব, আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এই দুজন কথা বলতেছে, তারপরে এই বড় টার্গেট আছে কি বাবা মা বলছে, বাবা মা টাকা দিচ্ছে, এখানে আসছি জাস্ট টাইম পাস করতে আসছি, কোনো ইচ্ছা নেই ফিউচারে। বাবা মা তো আছে, মা দেখবো না, নিজের দুই পাশে উঠলে ভালো হবে না? নিজের কি প্যান না কি বলেন? না হলে বলতে পারেন আমরা আজকে থেকে ক্লাস এন্ট্রি মাঝামাঝি সময় করে আমরা কি করবো, প্রজেক্ট পোর্টফোলিও কিভাবে রেডি করতে হবে সেটা আমরা কমপ্লিট করে দেব। ঠিক আছে? আজকে বেসিক্যালি ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি কাজ দিয়েছে আমরা কি জানি? কেউ একটু ক্লাসে মনোযোগ দিন। প্রিন্ট মিডিয়া পারপাসে অথবা সোশ্যাল মিডিয়া পারপাসে আমরা কি করতে পারি? অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করি। বেসিক্যালি এটা 70% কাজে হয় প্রিন্ট মিডিয়া পারপাসে। সোশ্যাল মিডিয়াতে আমরা ফটোশপটা ব্যবহার করি। ইয়েস, এটা শর্ট নেম হচ্ছে এআই। আমরা কি জানি আমাদের সবাই ল্যাপটপে কি ইনস্টল করা আছে? সফটওয়্যারটা আছে? এখানে কার কার ল্যাপটপ আছে পাশে? তিনজন, চারজন আছে। নাই, তাদের নাই, তাদের জন্য অপরচুনিটি হচ্ছে ল্যাব হয়তো বা নির্দিষ্ট সময় খালি থাকে, ওই সময়টা এসে প্র্যাকটিস করে নিন। চেষ্টা করবেন কম্বাইনলি গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য। আপনার গ্রুপে যতজন মেম্বার আছেন একে অপরের সাপোর্ট করবেন, কারণ দেখা গেল আমরা ক্লাস কন্টিনিউ করতেছি, কেউ ভালো পারফরমেন্স করতেছে আর কেউ করতে পারতেছে না, একটু ল্যাগিং থাকবে, স্বাভাবিক। সবাই একসঙ্গে দৌড়াতে পারবেন না, একজন আরেকজনকে সাপোর্ট দিবেন। এর বাইরেও সাপোর্ট মেম্বার আছে, আমরা আছি, এনি টাইম সাপোর্ট হবেন। এটা কিন্তু অনেক ডিপ চিন্তা ভাবনা, আপনারা হয়তো বা ক্যাচ করতে পারবেন না প্রথম দিন, এগুলো সাথে কর্পোরেট লেভেলে ক্লায়েন্ট হান্টিং করার জন্য। সাপোজ আপনি এখন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করবেন, আপনার চেহারা দেখে কি কাজ দিবে? ওরা তো জাস্ট ডকুমেন্টের উপরে কি পেপার করবেন, বলবে যে প্রপোজাল পাঠান, তখন আপনি বলবেন যে প্রপোজাল কি জিনিস, তাই না? বড় ধরনের পদার্থে কাজ করতে হলে এভাবে প্রপোজাল পাঠাতে হবে, প্রপোজালটাও বাড়ি বানাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রপোজাল আর সিভির মধ্যে ডিফারেন্স সিমিলার, যদি সিভিল ছিল ইন্ডিভিজুয়াল পারপাসে, প্রপোজাল হলে আমরা এজেন্সি স্টাইলে কাজ করি, এজেন্সি স্টাইলে হলে তখন প্রপোজাল পাঠাতে হবে। কোম্পানি পেপার করে যদি কোনো একটা আদার্স কোম্পানির সাথে কি ইভেন্টুয়ালি কাজগুলো করার জন্য কি করে পছন্দ করতে পারে, ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে কাজ করতে আমাদের চায় না। এই জন্য আমরা কি করছি, ব্যাক হ্যান্ডে আমরা এজেন্সি নেম দিয়ে রাখছি। আমরা যারা ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করতে আসছি, আমরা কি করি? সবাই তো নিজের ফেস ভ্যালু দিয়ে আমরা কাজ করি না, আমরা
জাস্ট একটা কোম্পানির নাম মেক করে ওটা দিয়ে কী করি আমাদের পুরো সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি। অপরচুনিটি দুটোই আছে। দুটোর বেনিফিট হচ্ছে ইন্ডিভিজুয়াল হলে মনে করবে এখানে সিঙ্গেল পার্সন কাজ করতেছে, এজেন্সি হলে কী করবে সে চিন্তা ভাবনা করবে যে এখানে অনেকগুলো ম্যান পাওয়ার আছে, কাজটা দ্রুত পাবো, বুঝতে পারছেন? এইগুলো সুবিধা। আপনি কাজ পারেন না, ঠিক আছে, অন্য একজন দিয়ে করা নেবেন, গ্রাফিক ডিজাইনার পয়সাতে কাজ আসবে। আপনার কমিউনিটিতে তো অনেকজন মেম্বার আছে, আপনার পার্শ্ববর্তী যে একজন ডিজাইনে কাজ করে তাহলে তাকে আপনি রেফার করে দিবেন, কাজ হাতছাড়া করা যাবে না। বুঝতে পারছেন উনি যে কোশ্চেনটা করছে? সিবি এবং প্রপোজালের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। সিবি হইলে ইন্ডিভিজুয়াল, আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটাই জাস্ট উপস্থাপন করা। ওকে, ফার্স্ট কম্পিউটার কনফিগারেশন সম্পর্কে কেউ ধারণা আছে? কনফিগারেশন কীভাবে চেক করবেন এবং সফটওয়্যার সিস্টেম রিকোয়ারমেন্ট। রেকর্ডিং হচ্ছে, তবুও আপনারা একটু খেয়াল করেন আমরা কীভাবে কনফিগারেশনগুলো চেক করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি আপডেট ভার্সনের সফটওয়্যার ইউজ করি আমাদেরকে অবশ্যই কি ইউজ করতে হবে? উইন্ডোজ 10 ইউজ করতে হবে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10টা ইউজ করা লাগবে। অপারেটিং সিস্টেম কীভাবে বুঝবেন? এটা অপারেটিং সিস্টেম কত আছে? ওএসটা 10 কীভাবে বুঝছেন? নিচের ইন্টারফেস। হ্যাঁ, আপনাদের কোনো রেসপন্স নাই। দেখেন, যদি আপনি অনেক বড় ফ্রিল্যান্সার আছে, তারা অপারেটিং সিস্টেম সম্পর্কে বুঝতে পারে না, বা অনেকেই ব্যাংকে কর্পোরেট জব করতেছে, পাশাপাশি যদি আরেকজন কলেজ জিজ্ঞেস করে আপনার এখানে উইন্ডোজ কত আছে, সে নার্ভাস হয়ে যাবে, ওয়েস্টার কত আছে। তাহলে এটা বোঝার সিস্টেম হচ্ছে, আমি গুগলে সার্চ করে দেখাচ্ছি। উইন্ডোজ 10 ইন্টারফেসটা এরকম থাকবে। এটা কিছু সিমটম হচ্ছে আপনার এখানে স্টার্ট বারটা এখানে থাকবে কর্নারে, আর সার্চ বার থাকবে কোথায়? কর্নার থাকবে। টাস্ক বারটা একটু ভিন্ন, তাহলে আপনাকে বুঝতে হবে কোনটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম হচ্ছে যেটার উপর বেস করে আপনার উইন্ডোজটা চলতেছে, ওএসটা। দেন হচ্ছে আমরা 11টা দেখি। এটা হচ্ছে মধ্যখান থেকে মধ্যখানে থাকবে। এটার আইকনটা হচ্ছে যে একদম স্কোয়ার থাকবে। যেটা 10 আছে 10-এর উইন্ডো আইকনটা হচ্ছে একটু কি এক কোণা থেকে বাঁকা থাকবে। বুঝতে পারছি? এটা দেখানোর রিজন হচ্ছে আমরা অনেকেই ওল্ড ভার্সনের পিসি ইউজ করি, উইন্ডোজ 7 এই ধরনের ইন্টারফেস থাকে, তাই না? ওল্ড ভার্সনের পিসিগুলোতে এটা থাকবে। এই ভার্সনে কী হবে না, আপনি আপডেট ভার্সন সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন না, কারণ এগুলার অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে কি 32 বিট থাকবে। আমরা একটু দেখি, দিস পিসিতে এসে আমরা রাইট বাটন ক্লিক করবো, প্রপার্টিসে যাব। এখানে কত আছে? অপারেটিং সিস্টেম 64 বিট। উইন্ডোজ 7-এ অপারেটিং সিস্টেম থাকে 32 বিট। ওটাতে কী করতে পারে না, ওই উইন্ডোজে সফটওয়্যারটা ইনস্টল হয় না, কারণ উইন্ডোজটা সফটওয়্যারটা ওইভাবেই মেক করা 64 বিটে সাপোর্ট করে অলওয়েজ। দেন কিছু এসেনশিয়াল রিকোয়ারমেন্ট আছে সফটওয়্যার, আমরা একটু গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই। সিস্টেম রিকোয়ারমেন্ট এখানে কি বলতেছে? ইন্টেল অর এএমডি প্রসেসর। আমরা যে কম্পিউটারগুলো ইউজ করতেছি এগুলো ম্যাক্সিমাম থাকে যে কোথায়? ইন্টেলের প্রসেসরটা না বুঝতেও চলবে,
AMD এবং ইন্টেল, এই দুটোই হচ্ছে যে প্রসেসর। এখানে সিস্টেম রিকোয়ারমেন্ট কি লাগবে? মিনিমাম 8 GB র্যাম লাগবে। রিকমেন্ড করতেছে কত? 16 GB, তাই না? ডিসপ্লে সাইজ ম্যাটার করে না, সমস্যা নেই। আপনি 12 ইঞ্চি হোক, 14 ইঞ্চি হোক, 15.6 হোক, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা হলেও চলবে। জাস্ট বড় স্ক্রিন হলে আপনি ওয়াইডলি দেখতে পাবেন, এটাই, আর কিছুই না। বুঝতে পারছেন? ছোটো স্ক্রিন হলে আপনার একটু কি ইন্টারফেসগুলো বা ফাংশনগুলো, টুলসগুলো একটু ছোটো ছোটো দেখাবে। আর হচ্ছে 2 GB অ্যাভেলেবল হার্ড ডিস্ক স্পেস লাগবে। যে হার্ড ডিস্কটা আছে আমাদের, আমরা মোবাইলে কীভাবে আমরা ডিটেক্ট করতে পারি? র্যাম আর হচ্ছে রোম, এভাবে তো ডিটেক্ট করি, তাই না? রোম হচ্ছে যে আমাদের কত থাকে, কারো 64, কারো 128, কারো 256, এভাবে থাকে না? এখানে থাকে আর একটু বেশি। র্যামটা হচ্ছে যে এখানে কত থাকবে, এজ ইউজুয়াল 4 অথবা 8 থাকে। কেউ আমরা বাড়াইনি কাজের পারপাসে। এটার উপর ফোকাস করলে হবে। জাস্ট আমরা যেহেতু সফটওয়্যার অপারেট করব, সফটওয়্যারগুলো কিসের উপর বেস করে? ম্যাক্সিমাম সময় র্যামের উপরেই বেস করে। কারণ যখন আমরা ইউজ করতেছি বা অপারেট করতেছি, তখন যে ল্যাগিং ইস্যুগুলো হয়, ল্যাগ করে, ওই ল্যাগটা থেকে আমরা বাঁচতে পারি কিসে? র্যাম যদি বাড়তি থাকে তখন আর ল্যাগ করে না। এটা হচ্ছে আমরা নর্মালি জানি যে কম্পিউটার হ্যাং করে, তাই না? দাঁড়ায় যায় মাঝে মধ্যে। ওই দাঁড়ানোর রিজন হচ্ছে কোনটা? এটাই। এখানে যে 8টা আছে, ওই জন্য কারোর কম্পিউটার যদি বাসায় থাকে, ফোর থাকে, তাহলে এটাকে কী করবেন? বাড়ায় নেবেন। দেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এগুলো লাগবে না, এগুলো হচ্ছে এসেনশিয়াল, এগুলো প্রয়োজন নাই। এখন অনেকে কোশ্চেন থাকতে পারে, আমি তো গ্রাফিক ডিজাইনার, অনেকে বলে যে ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ লাগবে, এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের কোশ্চেন আসে না? ওয়াইস যে গ্রাফিক ডিজাইন শিখবে একটু ভালো মানের কম্পিউটার লাগবে, নাহলে তো হয় না, বলো না? সেক্ষেত্রে আমরা প্রেফার করি বা সব সিস্টেম সফটওয়্যার রিকমেন্ড করতেছি কোনটা? ইন্টেল এবং AMD, যে কোনো একটা প্রসেসরে হলে হচ্ছে। কি বলতেছে এখানে? ইন্টেল এবং AMD, এটা ফার্স্ট জেনারেশন হোক, সেকেন্ড জেনারেশন হোক, কোনো সমস্যা নাই। আমরা এখানে কাজ শেখার আগে অনেকে আমরা দেখেছি যারা বস বা গার্ডিয়ান মামিরেডি আছে, বাবা মাদেরকে শুরু থেকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, আমাকে 1 লাখ বা সামথিং একটা ফিগারের ল্যাপটপ না হলে আমি গ্রাফিক ডিজাইন শিখতে পারবো না। এরকম হয় না অনেকের? আমরা এগুলো হাজারো দেখেছি। সেজন্য আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করতেছি এই মর্মে, যাতে আপনি কাজটা শিখতে আসছেন, বাবা আমার উপর যদি বলুন না, প্রেশার ক্রিয়েট করবেন না। প্রয়োজন আপনি কাজ শিখে সার্ভিস দিয়ে আপনি কি করেন, নিজের ম্যাকবুক ইউজ করেন, কোনো সমস্যা নেই। এখানে কি বলছে সফটওয়্যারে? ইন্টেল অথবা AMD, কোনো ফার্স্ট জেনারেশন করা নাই, মেনশন করা নাই। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, যে কোনো একটা প্রসেসর হলে এনাফ। দেন আমরা র্যামটা কিভাবে আইডেন্টিফাই করব? এখান থেকেও দেখা যায়, তাই না? 16 GB র্যাম আছে, গ্রাফিক্স কার্ড এটা আছে, স্টোরেজ এটা আছে। আমরা এটা আর একটু ডিটেলসে দেখতে পারি। কোথেকে? টাস্ক বারে আমরা কোথায় যাব? টাস্ক বারে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব। দেন টাস্ক ম্যানেজার কোথায়? নিচে আমাদের একটা টাস্ক বার আছে না, একদম নিচে। পারফরমেন্সে ক্লিক করব। দেন CPU, যে আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে? ইন্টেলের প্রসেসর হলে হবে, তাহলে আমাদেরটা পাইছি কোনটা? ইন্টেলের প্রসেসর পাইছি, তাই না? 4 i5 6th জেনারেশন, এটা সমস্যা নাই। 4 i3 হোক, 5th জেনারেশন, কোনো সমস্যা নেই। জাস্ট কীভাবে আইডেন্টিফাই করবেন আপনার ল্যাপটপটা কী আছে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কখনো, তো পারপাস এটা বলে দিচ্ছি যে কীভাবে আপনি ডিটেক্ট করবেন আপনার ল্যাপটপের কনফিগারেশনটা। i5 দ্যাট মিনস 4 i5, সামনে যে ডিজিটটা থাকবে ওইটা হচ্ছে জেনারেশন। এখানে যদি 8 থাকতো
তাহলে 8 জেনারেশন। মেমোরিতে কি আছে আমাদের 16 জিবি র্যাম আছে। দেন হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে আমাদের যেভাবে আমরা মোবাইলে ডিটেক্ট করি রম, সেটা হচ্ছে আমাদের এখানে হার্ড ডিস্কের এসএসডি। এগুলো আপডেট ল্যাপটপগুলোতে কি থাকে না, হার্ড ডিস্ক থাকে না। ওল্ড ভার্সনের ল্যাপটপগুলোতে হার্ড ডিস্ক থাকে। এসএসডি থাকলে কি বেনিফিট, ল্যাপটপটা হচ্ছে 2 থেকে 5 সেকেন্ডের ভিতর রান হবে, তো ল্যাগিংসটা কম করবে, বুঝতে পারছি। কিন্তু র্যাম বাড়তে থেকে কিছু সুবিধা হবে, আপনি যখন সফটওয়্যার ইউজ করবেন, সফটওয়্যার কোনো কাজ করবেন ভারী কাজ, সেটা ল্যাগ করবে না। সেটা হোক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা ইলাস্ট্রেটর অথবা ফটোশপ, ওগুলো পারফরমেন্স করে কিসের ভিত্তিতে, র্যামের ভিত্তিতে পারফরমেন্স করে। র্যাম যত বেশি থাকবে তত আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন। কারণ এই ধরনের হ্যাসেলগুলো সামনে আসবে, যেহেতু সফটওয়্যার ইউজ করবেন, কিছুদিন ল্যাগ করবে, নট রেসপন্স দাঁড়ায় যাবে, এই ধরনের ঝামেলাগুলো হবে। তাহলে আপনি যদি কোনো একটা টেকনিশিয়ান বা কোনো একটা শপে যান, সে আপনাকে কি দেবে না, ইনফরমেশনগুলো ভালোভাবে প্রোভাইড করবেন, এগুলো আপনি নিজে ওভারকাম করতে পারবেন। ওকে, আরগুলো প্রয়োজন নেই, এগুলো ওয়াইফাই জিপিও, এটা থাকলে বেনিফিট, না থাকলে কোনো সুবিধা নেই। এটা নিয়ে কোনো ডাউট আছে? সফটওয়্যার ল্যাপটপ কম্পিউটার কনফিগারেশন এবং সফটওয়্যার সিস্টেম রিকোয়ারমেন্ট নিয়ে কোনো হ্যাসেল, কোনো ডাউট? একটু আছে মনে হয় অনেক টাইমে কাস্টমাররা আসে যদি বলে আমি গ্রাফিক্সের কাজ করি, এর মনে হয় গ্রাফিক্স ফাইলটা কীভাবে দেখো ওকে, ও কিন্তু ভালো একটা কোশ্চেন করছে। অনেকে কি চায় যে গ্রাফিক ডিজাইনের কাজ করবে, গ্রাফিক্স কার্ড না হলে তো হবে না, এই কম্পিউটার দিয়ে কাজ করা যাবে কিন্তু, তাই না? টাস্ক ম্যানেজার আমরা আবার আসি সেমভাবে, পারফরমেন্স আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ দেন কাজগুলা। আমরা কিছু ক্লাস পর কি নিব, স্কিল টেস্ট নিব, প্লাস কোশ্চেন থাকবে। দেখেন জিপিইউ নিচে কি লেখা আছে, সিপিইউ লেখা আছে। ফার্স্ট অফ অল দ্যাট মিনস কম্পিউটারের প্রসেসর কী আছে সেটা দেখানোর জন্য, তাই না? সিপিইউতে আমরা কি দেখব, জাস্ট কম্পিউটারের প্রসেসরটা কত জেনারেশন আছে সেটা। দেন মেমোরি, ডিস্ক, এখানে কি লেখা আছে ছোট্ট করে, এসএসডি লেখা আছে। আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক আছে না এসএসডি আছে, কীভাবে আইডেন্টিফাই করবেন, এটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। হার্ড ডিস্ক হলে কী থাকবে, এসএসডি লেখা থাকবে। হার্ড ডিস্ক হলে লেখাটা থাকবে, বুঝতে পারছি? এই অপশনে এই লেখাটা মেনশন করা থাকবে। আর ও যেটা বলছে গ্রাফিক্স কার্ড কীভাবে দেখাবো, তাই না? গ্রাফিক্স কার্ডটা হচ্ছে যে যদি থাকে ল্যাপটপে বিল্ড করা, সেক্ষেত্রে এখানে ডেডিকেটেড লেখা উঠবে। এখানে বর্তমানে কি লেখা আছে, শেয়ার্ড জিপিইউ। এটা হচ্ছে একদমই বেসিকে যখন আমরা প্রথম ক্লাস নিই তখন থেকে শুরু হয় আর কি, এই কম্পিউটার সিস্টেম রিকোয়ারমেন্টগুলো বোঝানো। লেজারটা বই, লেজার এখানে যে গ্রাফিক্স কার্ড যেটা বলছে, যদি কোনো ক্লায়েন্ট যদি বলে, সেক্ষেত্রে আমরা কি করব, র্যাম যেটা আছে র্যামের ইকুয়াল হবে 2 ভাগ। র্যাম যদি 8 থাকে তাহলে এখানে শেয়ার গ্রাফিক্স দেখাবে কত, 4। আমার এখানে কত আছে, 16 না, 16 হলে কত দেখাচ্ছে, 7.9, দ্যাট মিন্স 8 জিবি। 100 MB কোথায় গেল, 100 MB এটা সিস্টেমে নিয়ে ফেলছে। আমরা যদি মোবাইল ইউজ করি বা বিভিন্ন সময় র্যাম ইউজ করি, 16 জিবি বা এটাই নিয়ে আমরা সম্পূর্ণ আমরা পাই না ইউজ দেবো।
14 অথবা 13 অথবা 15 থাকে, বাকিগুলো সিস্টেমে স্পেসগুলো কেটে নেয়। তাহলে এভাবে তাদেরকে কি করতে হবে, দেখাইতে হবে যে আপনার ল্যাপটপেও গ্রাফিক্স কার্ড আছে, সেটা সাথে বিল্ট ইন না, ডেডিকেটেড না, সেটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স। আপনার র্যামে যা থাকবে তার অর্ধেক আসবে কোথায়, শেয়ার গ্রাফিক্স। এটা দেখালে চলবে, বুঝতে পারছেন? সবার ল্যাপটপে গ্রাফিক্স থাকবে জিপিইউ, যেটা থাকার রিজন হচ্ছে আপনার কম্পিউটারে আমরা অনেক সময় মুভি দেখি, তাই না, বা বিভিন্ন ভিজুয়াল ইয়েগুলো দেখি, আমরা রিসোর্সগুলো দেখি, তখন হচ্ছে যে কোয়ালিটি ভালোর জন্য আমরা কি করি, 1080 থেকে 2K 4K আমরা সুইচ করি রেজলিউশন ভালো দেখার জন্য, তাই না? ওই কাজটাই যখন আমাদের কি করে সুবিধা হয়, এখানে এইচডি লেখা আছে দেখছেন, যেটা লো কোয়ালিটি, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি না, সেগুলো ভালো দেখার জন্য আমরা কি করি, এই গ্রাফিক্সগুলো যখন আমাদেরকে হেল্প করে, তখন গোড়া বা ঝাপসাগুলো দেখা যায় না, গ্রাফিক্সটা থাকলে একদম ক্লিন দেখা যায়। আর হচ্ছে যখন আমরা ভিডিও নিয়ে কাজ করবো, গ্রাফিক্সে কাজ করবো, তখন সফটওয়্যারগুলো স্মুথলি কাজ করে, ফাইল যখন আমরা এক্সপোর্ট দিই তখন ঝামেলা হয় না। ওকে, সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন। সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, পাইছেন? না পারলে থাকছেন, সেখানে থাকার কথা। এখানে তাই আর দেখেন, ক্লাস কন্টিনিউ করি। দেখেন আমরা সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবো, সেটা আমরা কোথায় আসবো, সবাই তো গুগল ক্রোমের ব্যবহার জানি, তাই না? পারবো? আমরা এখান থেকে গুগল ক্রোমে এসে আমি জাস্ট কোথায় আসছি, আমাদের পার্শ্ববর্তী একটা ট্যাবে আমি কিছুক্ষণ আগে কাজ করতেছিলাম, তাই না? নতুন করে কাজ করতে হলে আমার কি করতে হবে না, আমি কি গুগল ক্রোমটা ক্লোজ করে দিব? অনেকেই ভুলটা করে, যে কাজ একটা করছি গুগল ক্রোমটা কি ক্লোজ করে দিয়ে আবার নতুন করে রান করে। এই কাজটা আমরা অ্যাভয়েড করবো। আমরা একটা ট্যাব, অলরেডি এখানে কয়েকটা ট্যাব আছে, তাই না? একটা ট্যাবে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আনুষঙ্গিক কাজগুলো করতেছি, আর একটা কাজ আমাদের প্রয়োজন, আমরা এখন কি করতেছি, সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা গুগলে সার্চ করব। তাহলে আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। যখন কোনোটা কিছু আপনি বুঝতেছেন না বা জানতেছেন এটা কী, এটার পর মাউসের কার্সরটা রাখলে সে আপনাকে আইডেন্টিফাই করে দেবে এবং নামটা বলে দিবে। দ্যাট মিন্স নিউ ট্যাব। নিউ ট্যাবে আসার পর আমরা কি লিখব, কিছু সাইট আছে গেট ইনটু পিসি, এগুলো আপনারা একটু নোট ডাউন করে নেবেন। যে অনেক সময় আপনার ল্যাপটপ সেট আপ দিতে হতে পারে, অথবা আপনি সফটওয়্যার পরিবর্তন করতে হতে পারে। সবসময় তো আপনাকে ইনস্টিটিউট সফটওয়্যার ডাউনলোড করে পেন ড্রাইভে প্রোভাইড করবে বা ড্রাইভে প্রোভাইড করবে, বিষয়টা এমন না। আপনাকেও নিজেকে কী করতে হবে, গুগল থেকে রিসোর্সগুলো কালেকশন করে ইনস্টল করতে হবে। গেট ইনটু পিসি এই সাইডে আমরা আসবো, এখান থেকে আমরা কী করতে পারি, এখানে সার্চ বারে আমরা লিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আসে লাস্ট এডিশন, লাস্ট ভার্সন হচ্ছে কত, 2024। সেগুলো কি ফ্রি ভার্সন? হ্যাঁ, ক্র্যাক ভার্সন, ফ্রি বলা যায়, ক্র্যাকগুলোই ফ্রি। সফটওয়্যারগুলো দুই ধরনের থাকে, একটা হচ্ছে পেইড, এটা হচ্ছে ক্র্যাক ভার্সন। যারা ম্যাক ইউজ করে বা অ্যাপল এগুলো ইউজ করে, তখন হচ্ছে পেইড সাবস্ক্রিপশন প্রয়োজন হয়। আপনারা চাইলে কী করতে পারবেন, উইন্ডোজ ভার্সনেও পেইড ভার্সনগুলো ইউজ করতে পারবেন। পেইড ভার্সন অনেক কেউ ইউজ করে না, আমরা ক্র্যাক ভার্সনগুলো ডাউনলোড করে ইনস্টল করে রাখি কাজের পারপাসে। ধরুন এখানে তো অনেকগুলো ভার্সন দেখাচ্ছে, তাই না? 2020,
21, 22, 23, 24 আছে। তাহলে আপনি আমরা কিছুক্ষণ আগে কোনটা দেখছিলাম, সিস্টেম ইনফরমেশান 2020-এরটা। আপনার মনে হচ্ছে 24টা ইউজ করবেন, তাহলে আপনি 24-এরটা রিকোয়ারমেন্ট এখানে দিয়ে করে নিতে হবে যে কী কী রিকোয়ারমেন্ট সে সাজেস্ট করতেছে। এগুলো চলবে না 20 পর্যন্ত হচ্ছে যে ফ্রি ভার্সন, বাকিগুলো ঝামেলা করে ফাইল এক্সপোর্টের ক্ষেত্রে। তাহলে আমরা 20টা কীভাবে ডাউনলোড করবো একটু দেখি। সফটওয়্যারটা নতুন লঞ্চ হলে সাথে সাথে সে ভালো পারফরমেন্স করতে পারে না, কিছু বাগ থাকে, প্রবলেম থাকে। এই জন্য আমরা একটু পিছনের ওল্ড ভার্সনগুলো ইউজ করি যাতে প্রবলেম ক্রিয়েট না হয়। কোথায় আসি আমরা, 20 যেটা ছিল ওটাতে ক্লিক করছি, দেন নিচের দিকে আমরা স্ক্রল করব, কোথায় ডাউনলোড লেখা আছে আমরা খুঁজে নেব। পাইছি? খেয়াল করে দেখেন এখানে কি লেখা আছে, ডাউনলোড 64 বিট। তাহলে আমরা সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই করছি না আমাদের অপারেটিং সিস্টেম কত ছিল, 64 বিট ছিল। 32 বিটে হবে? হবে না। কেউ যদি চায় উইন্ডোজ 7-এ আমাকে 20টা ইনস্টল করে দেন, তাহলে তাকে সিম্পলি অ্যান্সার দিতে হবে আপনার এও পিসিতে হবে না, আপনি প্রয়োজনে পিসিটা আপডেট করে নিন। ঠিক আছে? বাসায় অনেকে থাকতে পারে ওল্ড ভার্সনের পিসি, যদি এই সফটওয়্যারটা আমাদের সাথে কাজ করতে হয়, কিছু হোম টাস্ক থাকবে, ওগুলো কন্টিনিউ করার জন্য বলতে অনেকে বলবে যে স্যার আমি তো কী ছিল না, সফটওয়্যার ছিল না, ডাউনলোড করতে পারি নাই, জন্য কাজ করতে পারি নাই। সেজন্য এই সিম্পল প্রবলেমগুলো আমরা প্রথমে কী করতেছি, সলভ করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা কী করব, ডাউনলোড ক্লিক করবো। এখানে একটা বিষয় মেনশন করে দিচ্ছি। হ্যাঁ গেট ইনটু পিসি কি যে কোনো অ্যাপস ডাউনলোড করা যাবে? হ্যাঁ যাবে। মানে আমার অফিস লেটেস্ট গুলো আছে। হ্যাঁ আসে, একটু সময় নেবে, দেন সে এখানে পপ আপে শো হবে ডাউনলোড উপরে 1.3 8 জিবির মতো কি নিবে। স্যার চ্যাট জিপিটি নেওয়া যাবে? 8 জিবি না, ওই রকম ওগুলো হচ্ছে যে আপনার কি অ্যাপস টাইপের, সাবস্ক্রিপশন টাইপের। কিছু সফটওয়্যার আছে পেইড, এগুলো হচ্ছে যে এভাবে আনঅথরাইজ কি হয় না, ইউজ করা যায় না। এগুলো হচ্ছে ধরেন গেট ইনটু পিসি, সে কী করতেছে, সফটওয়্যারগুলো ডাউনলোড করে ক্র্যাক করছে, পেইড ভার্সন সে পারচেস করছে ফার্স্ট অফ অল, দেন সে ক্র্যাক করে আপলোড দিয়ে দিছে যারা আমরা ইউজার আছি তাদের জন্য। তার কী বেনিফিট হচ্ছে, এখানে ডাউনলোড হলে তার আমরা সাইটটা ভিজিট করতেছি, পার ডাউনলোড তার একটা কি পার্সেন্ট দাঁড়াচ্ছে। কোনো কিছু ফ্রি না? ফ্রি করে নিতে, খুঁজে নিতে হয় আর কি। না না, মানে ওরও তো একটা বেনিফিট আছে। হ্যাঁ ওর বেনিফিট আসতেছে। এখানে দেখেন আরেকটা জিনিস মেনশন করে দিছে, পাসওয়ার্ড কি আছে 1 2 3, তাই না? আমাদেরকে একটা জিপ ফাইল সে মেক করে দিবে। কোথায়? এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে, অলমোস্ট 1 আওয়ার। খেয়াল করেন, আপনাদেরকে কাজ দিব, আপনারা শুরু থেকে দুষ্টামি করে আসতেছেন। ক্লাসে যদি অ্যাটেনশন না দিতে পারেন তাহলে পিছিয়ে পড়বেন, একটা ক্লাস সাথে একটা ক্লাস লিঙ্ক হবে না। এটা আমার এখানে হয়তো ডাউনলোড করা থাকতে পারে, আমি একটু দেখাই, আমি সফটওয়্যারটা খুঁজে নিই, কারণ এদিকে ডাউনলোড হোক, ডাউনলোড হতে অনেক সময় লাগবে, এই সময়টা আমরা নষ্ট না করে দেখি। এই দেখেন, খেয়াল করেন, এরকম একটা সফটওয়্যার দিবে জিপ ফাইল। জিপ ফাইলটা আনজিপ করবো কীভাবে আমরা, ফর এক্সাম্পল এটা ডাউনলোড হয়েছে, আমাদের কি লাগবে, এখন ইনস্টল করতে হবে, তাই না? ডাউনলোড হলে এভাবে আপনার ডাউনলোড ফোল্ডারে দেখাবে এটা,
যখন কমপ্লিট হবে তখন এই জায়গায় এটা শো হবে। দেন এটাকে আপনি ডাটা আমি আমার এখান থেকে দেখে নিচ্ছি প্রিভিয়াস ভার্সন থেকে। জাস্ট এটার উপর নর্মালি সিলেক্ট করে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, দ্যাট মিন্স আমরা আনজিপ করে নিব। এই ফাইলটা কি করা আছে, জিপ করা আছে। কেন, কেউ কি বলতে পারবেন জিপ ফাইল কেন করা হয়? সাইজ কমানোর জন্য। আর কোন অপশন? ফোল্ডার মনে হয় আপলোড দেওয়া যায় না ওয়েবসাইটে, ভাইরাসের ক্রিয়েশন থেকে মুক্ত করে দিই। হ্যাঁ, মেইন আনসার হচ্ছে যেটা, যাতে ভাইরাস ডিটেক্ট করতে না পারে। আমি যদি অ্যাজ ইউজুয়াল নর্মালি একটা সফটওয়্যার কোথাও আপলোড করে দিই, সে অনলাইন থেকে ভাইরাস ডিটেক্ট করতে পারে এবং আপনি যখন পিসিটি ইনস্টল দিবেন আপনার পিসিটা সে ক্ষতি করতে পারে, আপনার যে কোনো অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে। ভাইরাসগুলো এভাবেই আসে, বিভিন্ন স্প্যাম মেল অথবা এই ধরনের সফটওয়্যারের মধ্যে কী থাকে, ইনক্লুড থাকে। সেই জন্য এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী করি, সফটওয়্যারগুলোকে সংরক্ষণ করে রাখি জিপ ফাইল আকারে। জিপ ফাইলটাকে আবার আমরা আনজিপ করে নিতে হয় কীভাবে, ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করছি, দেন রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে দিব। আপনারা দুজন একটু কাইন্ডলি দিয়ে বসেন। এখানে কি বলছে, এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ড কোনটা দিব, এখানে পাসওয়ার্ড কোনটা দিব, শিওর? কীভাবে বুঝছেন? হ্যাঁ, কনফিডেন্স থাকতে হবে যে আমি এভাবে বুঝছি ভাইয়া, এটাই শিওর। 1 2 3 হইতে পারে, অথবা এটা তো ফটোশপ 5 6 7 হইতে পারে। কোনটা নিব আমরা? 5 6 7 কীভাবে কনফিডেন্স? ওয়েবসাইটে একটা জিপ কোড দেওয়া আছে, পাসওয়ার্ড 1 2 3। ওয়েবসাইটে মেনশন করে দিবে। যদি আমরা ফটোশপে আসি, এটা কত ছিল, 2023 না? 2023 না? কত আছে? 5 6 7 কীভাবে বলছো? ইজিলি আনসারটা হচ্ছে যে গেট ইনটু পিসি ওরা ম্যাক্সিমাম পাসওয়ার্ডে হচ্ছে যে 1 2 3। এটা দিয়ে আমরা ওকে ফেস করব। দেন এটা কি হবে, আনজিপ। আনজিপ হচ্ছে একটু সময় নিতে হবে। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে দিব এখানে ইনস্টল করতে, ডাউনলোড এখন ইনস্টলগুলো। এখানে যে কাজগুলো দেখাচ্ছি এগুলো প্র্যাকটিক্যাল কাজ হবে। বাসায় গিয়ে অনেকেই ঘুমাই যায়, কাজগুলো করে না। তাহলে এভাবে আমরা যখন আনজিপ করব আমাদেরকে আরেকটা ফোল্ডার সে মেক করে দিবে। আসছে সেম নামে, জাস্ট দুইবার ক্লিক করে আমরা সেটআপ ফাইল কোনটা আছে এখানে, এটাও জিপ করা আছে। এদিকে আছে কিনা দেখি, পাইছি একটা, লেখা আছে। যেটা সেটআপ লেখা থাকবে ওটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, দেন ইয়েস দিব আমরা। আমার এখানে অলরেডি আছে, আমি ইনস্টল দিতে চাচ্ছি না, কারণ প্রসেসগুলো কীভাবে হবে জাস্ট ওটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা যে 2023 এটা সমস্যা করব না, সমস্যা করে। আপনারা আমি কি নিব, হিসাবটা নিব। আমরা এখনও পর্যন্ত 20টাতে স্মুথলি কাজ করতেছি। অনেক সময় দেখা যায় এই যেগুলো আপডেট ভার্সন সফটওয়্যার, এগুলো হচ্ছে যখন লং টাইম কাজ করি, যখন ল্যাপটপ বন্ধ করি না, আমাদের সময় দেখা যায় যে আমরা 4-5 দিন ল্যাপটপ বন্ধ করি নি, শাটডাউন দিনে।
তখন যখন কাজটা ফাইনাল এক্সপোর্ট দিব, এক্সপোর্ট বাটনটা তখন কি দেওয়া হয়ে যায়, বা যে পেজে সেভ দেওয়া যায় না, এরকম পেজ করছে না অনেক সময়। হ্যাঁ, লেটেস্টগুলোতে একটু বাগ থাকে, যেরকম 11 একটু বাগ থাকে, মাঝে মধ্যে সাউন্ড ড্রাইভার পাওয়া যায় না, এটা ঝামেলা করে, এই ধরনের বাগ ইস্যুগুলো থাকে। তাদেরকে যখন অফিসিয়ালি মেল দেয় অনেকে, তখন ওরা আস্তে আস্তে এটা ডেভেলপ করে, এগুলা সলিউশন করে। পারবেন? এতটুকু আসতে পারবেন? দেন আমরা কি করব, জাস্ট কন্টিনিউ প্রেস করব, এখানে কাউন্টিং শুরু হবে, 0 থেকে 100% হলে এখানে কমপ্লিট লেখা আসবে। ইংলিশটা কি নর্থ আমেরিকা থাকবে না ইন্টারন্যাশনাল? হ্যাঁ, নর্থ আমেরিকায় থাকবে, এটা ডিফল্ট। আদার্স ল্যাঙ্গুয়েজ দিলে বোঝা যাবে না। নর্থ আমেরিকাটাই বেস্ট, কারণ অনেক সময় দেখা যাবে ওরা এই ধরতে পারবে না এগুলো। পারবেন? আমি কোয়াড দিয়ে দিচ্ছি। আমরা কি করেছিলাম, সিস্টেম রিকোয়ারমেন্ট দেখছি, প্লাস কীভাবে ডাউনলোড করতে হবে সেটা, কীভাবে একটা ফোল্ডারকে আনজিপ করতে হবে, দেন ফাইনাল আমরা কীভাবে ইনস্টল দিব। যদি কারো প্রিভিয়াস ভার্সন থেকে থাকে 2019 অথবা 18, তাহলে আনইনস্টল কীভাবে করবেন? কোশ্চেন থাকতে পারে না, আমার তো প্রিভিয়াস একটা ভার্সন আছে, এতগুলো সফটওয়্যার রাখার প্রয়োজন নেই, আমি একটা আনইনস্টল করে দিই, নতুনটা আমি ইনস্টল করব। সেক্ষেত্রে আপনারা আসবেন কোথায়? কন্ট্রোল প্যানেলে আসবেন। যদি কন্ট্রোল প্যানেল আপনার ড্যাশবোর্ডে না থাকে, সার্চ বারে আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল, দেন আনইনস্টল এ প্রোগ্রাম। তাহলে এখান থেকে কী করবেন, সাপোজ আমার এখানে কি আছে, প্রিমিয়ার প্রো 2টা আছে, আমি একটা আনইনস্টল করে আপনাদেরকে দেখাই। সাপোজ আপনার এটা আছে কত, 2018 অথবা 19 ভার্সন, আপনি 20 ভার্সনটা লাগবে, যেহেতু আমরা ওকে। তাহলে আমাদেরকে কী করতে হবে, একটা ভার্সন আনইনস্টল করে দিচ্ছি, দেন জাস্ট ওটা কী করবো, আমরা সিলেক্ট করে আনইনস্টল, দেন ইয়েস, ইয়েস রিমুভ। হচ্ছে কাউন্টিং হচ্ছে, দেন এই প্রসিডিউরে কী হবে, যখন ইনস্টল হবে তখন এভাবে কাউন্টিংটা শো হবে। ক্লোজ চলে গেছে। চলে গেছে, তাই না? তাহলে আমরা একটা ঝামেলা ছিল আনইনস্টল দেওয়ার সিস্টেমটা কীভাবে, সেটাও আমরা কভার করতে পারছি, তাই না? এগুলো আপনারা স্টেপ বাই স্টেপগুলো ভিডিও হচ্ছে, প্রয়োজনে নোট করে রাখবেন। হ্যালো, জি কী বলছিলেন? খেয়াল করেন, সফটওয়্যার সাথে আমাদের কমপ্লিট। তাহলে সফটওয়্যারটা আমরা কোথায় খুঁজে পাবো? এটা কিন্তু কোনো ডেস্কটপ আইকন নাই। আপডেট ভার্সনগুলো কি হয় না, ভিডিওতে দেখায় না, ড্যাশবোর্ডে আমাদের বা ইন্টারফেসে এটা শো হয় না, আমাদেরকে সার্চ বার থেকে কী করে নিতে হবে, সার্চ করে নিয়ে আসতে হবে, অথবা আমরা এই সেকশনে টাস্কবারে পিন করে রাখতে পারি। কোথায়? আমাদের যে টাস্কবারটা আছে ওইখানে আমরা পিন করে রাখতে পারবো। বলছিলেন কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে হোল্ড করে বলবেন যে আমার এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, আবার রিপিট করার জন্য। জাস্ট আমরা কোথায় আসবো, স্টার্ট মেনুতে ক্লিক করব, এখানে শো হবে। স্টার্ট বারে ক্লিক করলে আমাদের যে আপডেট ভার্সন সফটওয়্যারগুলো আছে ওগুলো এখানে দেখাবে। যদি শো না হয় আমরা সার্চ বারে কি লিখব, অ্যাডোবি
টাইপ করব, তাহলে আমাদের অ্যাডোবি সফটওয়্যার যেগুলো আছে অ্যাডোবি কর্পোরেশনে সবগুলা শো হবে। আসছে? দেন আমরা জাস্ট নর্মাল ক্লিক করব, একবার ক্লিক করে একটু ওয়েট করতে হবে, এটা রান হতে একটু সময় লাগবে। হ্যাঁ, তোমাকে তো বলছি এদিকে আসার জন্য। দেখেন সফটওয়্যার ইন্টারফেসটা হচ্ছে এভাবে দেখাবে। আমাদের এখানে কি আছে, হিস্ট্রি আছে, তাই না? আপনাদের যখন নতুন ইনস্টল করবেন তখন এখানে কি দেখাবে না, রিসেন্টে কোনো ফাইল শো হবে না। এখানে আমরা তো কিন্তু আজকে থেকে সফটওয়্যারে ইন করছি, বেসিক লেভেলগুলো যদি না বুঝেন পরবর্তী অ্যাডভান্সগুলো কখনোই ক্যাপচার করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস। এখানে কী কী থাকবে, উপরে কিছু মেনু বার থাকবে, দেন হচ্ছে আমাদের এখানে কী থাকবে, কিছু বাই ডিফল্ট সাইজ দেওয়া থাকবে, এটা সিস্টেম ইনফরমেশানই থাকে অটোমেটিক। আসেন ইন্টারফেসে তেমন একটা কিছু নাই, এখানে জাস্ট রিসেন্ট ফাইলটা শো হয়। অনেক সময় দেখা গেল আমি কোনো একটা ফাইলে কাজ করেছিলাম, সেটা আবার রান করতে হচ্ছে, তাহলে আমরা রিসেন্ট থেকে আবার রান করতে পারবো। এটা সব জায়গায় আছে। ওয়ার্ড এক্সেলে যখন আমরা কাজ করি রিসেন্ট ফাইল থাকে না, শুরুতে যখন আমরা সফটওয়্যারটা রান করি ইন্টারফেসে কিছু প্রিভিয়াস টাস্ক আমাদেরকে দেখায়। ফর এক্সাম্পল আমি যদি এটা ক্লোজ করে দিই, জাস্ট ওয়ার্ডটা রান করতেছি, আসছে রিসেন্ট কিছু প্রিভিয়াস টাস্ক। এভাবে আপডেট ভার্সনগুলোতে রিসেন্ট টাস্কগুলো ইন্টারফেসে শো হবে। কোনটা ইন্টারফেস কোনটা ড্যাশবোর্ড, এগুলো আমাদেরকে বেসিক নলেজগুলো রাখতে হবে। কারণ আপনি কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করতেছেন, যে জিনিসের নামে বলতে পারতেছেন না আমি কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন। দেন আমরা যদি নিউ একটা আর্টবোর্ড নিতে হয়, ইন্টারফেস নিয়ে কোনো ঝামেলা আছে? সফটওয়্যার রান করার সময় যে ড্যাশবোর্ডটা শো হবে ওটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি ইন্টারফেস। দেন আমরা এন্ট্রি নিব কোথায়, ক্রিয়েট নিউ। আমরা যেভাবে রান করতে পারি একটা ডকুমেন্ট, নতুন একটা টাইটেল অথবা নতুন একটা আর্টবোর্ড আমরা নেওয়ার জন্য কোথায় প্রেস করব, ক্রিয়েট নিউ দেখা যায়। ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা জাস্ট এখানে একটু দেখেন, এখানে কি আছে, রিসেন্ট কিছু টেমপ্লেট শো হচ্ছে যেগুলো আমি প্রিভিয়াসে ক্লিক করে রাখছিলাম বা ইউজ করেছিলাম, তাই না? প্রিভিয়াস টাস্কগুলো আমরা আসবো কোথায়, এখানে কিছু বাই ডিফল্ট ইন্টারফেস দেখেন ডেমো টেমপ্লেটগুলো। মোবাইল ভার্সনের কাজ করলে আমরা মোবাইল ভার্সন, এটা লাগবে না আমাদের। ওয়েব ভার্সন হলো ওয়েব ভার্সন। প্রিন্ট পারপাস, আমরা বেসিক্যালি এখানে কাজ করবো কি নিয়ে, প্রিন্ট পারপাস এবং ইলাস্ট্রেশন পারপাসে। কোনো কিছু ড্র করবো কোথায় আমরা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অনেকে দেখবেন যারা আর্কিটেকচারের কাজ করে ড্র করে, যে টাইপের মতো যে ফাইলগুলো আছে এগুলোতে ওরা ড্র করে করে কী করে ডিজাইন করে। যদি প্রিন্টিং পারপাসে কোনো কাজ হয় আমরা প্রিন্টে ক্লিক করব, আর যদি আমরা সোশ্যাল মিডিয়া পারপাসে কাজ করব তখন আমরা কোনটা ইউজ করব, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন সোশ্যাল মিডিয়া পারপাসে। দেন প্রেজেন্ট ডিটেলস, দ্যাট মিনস আমরা ডকুমেন্টের নামটা কী দিব সেটা এখানে সেট করে দিতে হবে। জাস্ট আমরা ডেমো নেম দিচ্ছি, ডেমো নেম। দেন হচ্ছে উইড হাইট নিয়ে কারো কোনো কোয়ারিস আছে কি না, উইড হাইটটা কি বেসিক্যালি কেউ কি বলতে পারবেন যারা ফ্রেশার আছেন নতুন?
উইথ হাইটটা হচ্ছে আমরা বিভিন্ন সাইজ স্কেলিং করার সময় আমাদের এটা মেজারমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। সাপোজ আপনাকে বললো এই ধরনের একটা ব্যানার মেক করে দিতে, তাহলে ডানে বামে কত হবে সেটা হচ্ছে উইথ, আর উপরে নিচে কত হবে সেটা হচ্ছে আমাদের হাইট। উইথ হাইট নিয়ে কোনো ডাউট আছে? সাপোজ আমি আপনাকে বললাম ডানে বামে একটা কি হবে 10 ফিট, আর হচ্ছে যে উপর নিচে একটা 2 ফিটের আমাকে ব্যানার মেক করে দেন, তাহলে আপনি এখানে কোনটা সিলেক্ট করবেন? ডানে বামে 10 ফিট। ডানে বামে যখন কথাটা আসবে তখন হচ্ছে আমরা কি দিব, এই জায়গায় লিখে দিব 10 ফিটটা। দেন হচ্ছে 2 ফিট যখন আসবে উপরে নিচে তখন আমরা এই জায়গায় মেনশন করে দিব। আসেন এখানে হচ্ছে যে কিছু সেকশন আছে নিচে পয়েন্টের, এখানে কোনটা কি পারপাস ইউজ হবে আমরা একটু দেখি। পয়েন্ট, যখন আপনাকে কোনো একটা ফিটে মেজারমেন্ট করতে বলবে তখন আপনি পয়েন্টটা সিলেক্ট করবেন। অনেক সময় বড় ব্যানারগুলো মেক করতে হলে আমাদের কি নিতে হয়, ফিটে আমরা মেজারমেন্ট করি না। দেন হচ্ছে যে হ্যাঁ আরও কিছু টপিক আছে। ইঞ্চি, আপনি মেজারমেন্টটা যেভাবে করতে পারেন, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, পিক্সেল আছে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, আমরা কোনটা সিলেক্ট করব? পিক্সেলটা। সোশ্যাল মিডিয়া অলওয়েজ কাজ করবে পিক্সেল নিয়ে, সে পিক্সেলটাই রিড করতে পারে, পিক্সেল সাইজটা। আপনারা তো এখানে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করেন? ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনারা সেম। তাহলে আপনি যে প্রোফাইল পিকচার দিচ্ছেন অনেক সময় দেখা যায় না ইমেজটা অনেক বড় কিন্তু কেটে গেছে, এটা কেন কাটছে? ফেসবুকে প্রোফাইল দেওয়ার জন্য একটা পিক্সেল রেশিও সেট আপ করা আছে। ওই রেশিও যদি আপনি পূরণ করতে না পারেন, সে তার নির্দিষ্ট সাইজটা ক্যাপচার করে বাকিটা কী করবে, কেটে ফেলবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, ওইভাবে পিক্সেলটা ইন্ডিকেট করে দিতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, ওই রেশিও অনুযায়ী অ্যাডজাস্ট হবে। আপনি কি কোম্পানির লগো বা বিভিন্ন কোম্পানির লগো পেজগুলো ভিজিট করে দেখেন, ওরা একদম পিক্সেল পারফেক্টলি কী করছে, তাদের লগোগুলা, তাদের ব্যানারগুলা, তাদের কভার পেজগুলা তারা ভালোভাবে কী করছে, সেট করে রাখছে না? আর আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে দেখেন, আপনার প্রোফাইলে ক্লিক করছেন, এটা অনেক বিশাল দেখাচ্ছে, প্রোফাইলে সামান্য দেখাচ্ছে, কিন্তু কি হয়, ক্লিক করলে আরও বিশাল দেখা যায়। এটার রিজন কেন? পিক্সেলটা ভালোভাবে দেওয়া হয় নাই। বুঝতে পারছি? তাহলে আমরা পিক্সেলটা কোত্থেকে সেট করব? এই জায়গায় এসে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা পিক্সেল সেট করতে হবে। এই এক্সাম্পলগুলো দেওয়ার কারণ হচ্ছে কোনটা কী পারপাসে আমরা ইউজ করব ওটা যাতে মাথায় সেট থাকে। আমরা যখন প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব তখন আমরা ইঞ্চি অথবা পয়েন্ট নিয়ে আমরা কাজ করব, এই দুইটা। এগুলো কিন্তু যে কোনো কোশ্চেনে আসবে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমার এনএসজি সার্টিফিকেট কমপ্লিট করা আছে, লেভেল 3 টিচার্স ট্রেনিং কমপ্লিট করা আছে। কেন? আমরা হাজারো বই পড়তে হয়েছে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য, টিচার্স ট্রেনিং করার জন্য। তো আপনাদেরকে এই ধরনের সিলি কোশ্চেনগুলো আসবে, বা আমরা যারা এই ধরনের এই এক্সামগুলো দিয়ে আসছি, এগুলো হচ্ছে লং ডে এক্সামগুলো হয়, 12 থেকে 14 ঘন্টা। আপনারা অনেকে ঘুরে উপরে যাবেন, রিটেন, রাইটিং, এরপর হচ্ছে যে সবগুলো আছে আপনার ইয়ে সহ, ভোকাল সহ। হ্যাঁ, যদি ফিউচারে কোনো কিছু করার চিন্তাভাবনা থাকে টিচার্স ট্রেনিং করানোর জন্য, তখন এগুলো লাগবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো এমসিকিউগুলো আসবে, যে কোনো জায়গায় আসবে। আগে একটা সময় দেখা যেত যে আপনি গ্রাফিক ডিজাইন পারেন, জবে কোথাও গেছেন, হ্যাঁ আপনি সিভিতে যেটা আছে ওইটাই, আপনাকে আর আইডেন্টিফাই করলো না। কিছু কিছু জায়গায় এখন ওরা কোশ্চেন করে যে কোনটা কী পারপাসে আপনি ইউজ করবেন।
আপনাকে টেস্ট করার জন্য। যে আপনাকে সহজে একটা কোশ্চেন করলো, আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, ঠিক আছে, আপনি ফার্স্টে আর্টবোর্ড নেওয়ার জন্য কী সেট করবেন, পিক্সেলে সেট আপ করবেন না ইঞ্চিতে সেট আপ করবেন আর্টবোর্ডটা? কোশ্চেনটা আসতে পারে না? আসবে না? তাহলে এইভাবে করে আপনি শর্ট শর্ট নেম দিয়ে নোট করে রাখবেন। নোট না করলে হবে না। আমরা যখন থেকে কাজ শিখতেছিলাম তখন থেকে আমরা নোট করে রাখছি। ওই নোটগুলো আমাদের একটা সময় গিয়ে কাজে দিছে। তাহলে আমরা পিক্সেল সেট আপ করি। জাস্ট আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটা সাইজ নিই। সাইজটা কী হতে পারে? 1080 বা 1080। আমরা প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ছাড়া যে নর্মাল পোস্টগুলো দিই ওগুলো সাইজ হচ্ছে যে এটাই 1080 = 1080। এই সাইজের বাইরে যে এলিমেন্টগুলো থাকবে ওগুলো অটোমেটিকলি কী হয়ে যাবে? ক্রপড হয়ে যাবে। দেখেন প্রেজেন্টেশনটা একটু দেখেন। যখন আমি স্কোয়ার রাখছি তখন কি হয়ে গেছে? ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ হয়ে গেছে। যদি আমি এখানে বাড়াই দিই বা হাইটে বাড়া দিচ্ছি, তাহলে কি চলে আসছে? প্রেজেন্টেশনটা পোর্ট্রেটে চলে আসছে। ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট তো আমরা জানি। সাপোজ আমি মোবাইলটা এখন ধরে রাখছি, এটা কি হিসেবে আছে? পোর্ট্রেট। এটা কি হিসেবে আছে? ল্যান্ডস্কেপ। এই সিম্পল বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেউ আপনাকে ছবি তুলতে বললো, তাহলে আপনি যদি পাশে ওয়াইডলি স্পেস রাখতে হয় তাহলে আপনাকে ল্যান্ডস্কেপে নিতে হবে। আর যদি উপরে কোনো ওয়াইড স্পেস রাখতে হয় তখন আপনাকে পোর্ট্রেটে নিতে হবে। বুঝতে পারছি? যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমাদেরকে একটু নলেজে রাখতে হবে। এটা ফটোগ্রাফির ক্ষেত্রেও কাজে দেয়, তাই না? যখন ফটোগ্রাফি কাজগুলো হয় তখন হোয়াইট স্পেসগুলো নিয়ে কাজ করতে হয়। অনেকে চায় যে কি সমুদ্রের পাড়ে গেলে সে পিছনের ভিডিওটা দেখাতে চায়, তখন কি লিখতে হবে? তাকে পোর্ট্রেট মোডে ক্যাপচার করতে হবে। তাহলে ডানে বামে সে অনেকগুলো স্পেস বা অনেকগুলো পিক্সেল রেখে দিছে। তাহলে আসি আমরা নর্মালি একটা নিই 1080 = 1080। এক্ষেত্রে একটা বিষয় আছে এখানে, অ্যাডভান্স অপশন, RGB এবং CMYK। RGB এবং CMYK কখন ইউজ করবো কারো ধারণা আছে? RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার সমন্বয়ে কালারগুলো আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে এটা সিম্পলি মনে রাখেন। এটা আমি এখন বিস্তারিত বলবো আর নেক্সট ক্লাসে যখন কালার কালেকশন নিয়ে আসবে তখন আমরা ডিটেলসে আলোচনা করবো। জাস্ট RGB ইউজ করবো আমরা কোথায়? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমরা ডিজাইন করব বা পাবলিশ করব তখন আমরা RGB সিলেক্ট করব। আর যখন আমরা কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট পারপাসে রেডি করব তখন আমরা CMYK সেট করে নেব কোড কালারের জন্য। আমরা কালার পেন দিই না বিভিন্ন সময়, তখন আমাদেরকে CMYK সেট করতে হয়। এতটুকু মাথায় রাখবেন। শর্টলি কোশ্চান দিয়ে এগুলা কি ডিটেলস এগুলো লিখে রাখবেন বাসায়। CMYK কখন ইউজ করবো, RGB কখন ইউজ করবো, এটা ডিটেলস আমরা দেখাবো সামনে। CMYK হচ্ছে যে প্রিন্টিং পারপাসে। RGB দিয়ে হবে না, কালার মিসিং দেখাবে। অনেক সময় দেখেন প্রিন্টে যখন আমরা কাজ করি, যখন প্রিন্ট দেন একটু কালার কি ফ্যাকাশে হয়, কোনোটা কালার মিসিং থাকে ফ্যাকাশে, দ্যাট মিনস কালার মিসিং হয়ে যাবে। আচ্ছা ধরুন আমি এটা RGB দিয়ে করছি, এখন কি চেঞ্জ করা যাবে? RGB কালারটা হচ্ছে যে একদম লাইটিং। এখানে এই পজিটিভটা কীভাবে শো হচ্ছে? জাস্ট পিক্সেলের কারণে কি দেখা যাচ্ছে, এক একটা পিক্সেল ছোটো ছোটো ডটের মাধ্যমে এগুলো দেখা যাচ্ছে। আর কালারটা হচ্ছে যে কি একটু কী দেখা যাচ্ছে, লাইটিং দেখা যাচ্ছে না? লাইটিং যখন দেখা যায় তখন এটা RGBতে কাউন্ট হয়। CMYK কালারটা থাকে একটু ডিপ, CMYK কালারগুলো এত উজ্জ্বল হয় না। এটা আপনারা আরও মেজারমেন্ট করতে পারবেন যখন কিছু বাহিরের এই টি-শার্ট দেখবেন, বাংলাদেশি না, এক্সপোর্টে কিছু টি-শার্ট দেখিয়েন, ওগুলোতে কালারগুলো 100% থাকে।
একটু গ্লো ভাবটা থাকে, কোনো ইমেজ থাকে, কোনো লগো থাকে ফুল কালারের, তখন দেখবেন যে কি কালারটা একটু উজ্জ্বল আছে। আর বাংলাদেশের লোকাল যে প্রজেক্টগুলো আছে, লোকাল যে গার্মেন্টসগুলো আছে, ওগুলো দেখেন কালারগুলো একটু ডিপ, একটু অন্ধকার টাইপের দেখা যায়। আর বাংলাদেশে তো হাই কোয়ালিটি কি নাই, মেশিনারিজ নাই প্রিন্টিং জগতে। ঢাকাতে গুটি কয়েকটা জায়গায় আসছে, একটা বা দুইটা RGBতে প্রিন্ট হয়। RGBতে প্রিন্টটা হচ্ছে অনেক ব্যয়বহুল, এই জন্য বাংলাদেশে এগুলো মেশিনারিজগুলো নিয়ে আসে না, বুঝতে পারছেন? এগুলো শুধু জাস্ট কয়েকটা গার্মেন্টসে আছে, যেগুলো কি হয় বাংলাদেশে সাপ্লাই হয় না, বাইরের দেশে সাপ্লাই পারপাসে ওরা ইউজ করে। ওকে, আমরা এখান থেকে কি করব, রাস্টার ইফেক্ট 300 ppi আমরা রাখবো, যাতে কোনো একটা ইমেজ আমরা জুম দিলে যাতে ফ্যাকাশে বা কোয়ালিটি ফল্ট না হয়, সেজন্য আমরা 300 ppi-তে রেখে দিব, যাতে আমরা যত জুম করি না কেন সেটা ঘোলাটে না দেখা যায়। ক্লিয়ার? এতটুকু পারবেন? আমরা জাস্ট কি করতেছি, ইন্টারফেসে আসছি, কিভাবে আমরা একটা প্রিসেট সেট করব। এখানে লেখা আছে প্রিসেটটা সেট করা, বা একটা আমরা আর্টবোর্ড কীভাবে ক্রিয়েট করব। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা কি কি মেজারমেন্ট বা কী কী গাইডলাইন আমরা ফলো করব, সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ আমরা সেট করে রাখছি। এখানে কি কারো কোনো ডাউট আছে বা কোনো ফাংশন বুঝেন নাই, বলতে পারেন। সবাই বুঝছেন? না বুঝলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমি ফ্রি সাইডে এটা কেন দিছি, এই সাইজটা কেন দিছি, যেন RGB কেন দিছি, আর হচ্ছে যে এখানে ওকে দেন ক্রিয়েট। একটু খেয়াল করেন, যখন নতুন সফটওয়্যারটা আমরা রান করি বা ওপেন করি, একটা আর্টবোর্ড ক্রিয়েট করি, তখন আমাদের কি হয়, সফটওয়্যারের ড্যাশবোর্ডটা এভাবে দেখায়। এখন আমরা আসছি কোথায়, কিছুক্ষণ আগে ছিলাম আমরা সফটওয়্যার ইন্টারফেসে, এখন আমরা এন্ট্রি নিচ্ছি কোথায়, সফটওয়্যারের ড্যাশবোর্ডে, রাইট? ড্যাশবোর্ড থেকে আমরা কি কি ইউজ করতে পারি, সফটওয়্যারের ইন্টারফেস বা লুকিংটা আমরা চেঞ্জ করব। এখানে বাই ডিফল্ট এসেনশিয়াল লেখাটা থাকে, যখন আপনি প্রথমবার রান করবেন তখন এসেনশিয়াল লেখা থাকবে। এসেনশিয়ালে কী করতে পারি না আমরা, অনেকগুলো টুলস হিডেন থাকে, সেগুলো আমাদেরকে খুঁজে বের করে নিতে হয়। এটা ওভারকাম করার জন্য আমরা কি করব, এসেনশিয়াল ক্লাসিক, তাহলে দেখেন কিছু হিডেন টুলস বের হয়ে আসছে, রাইট? তাহলে এগুলো আমাদের জন্য একটু হেল্পফুল হবে। এগুলো যদি এখানে শো না হতো, আমাদেরকে এই মেনু বার থেকে খুঁজে নিয়ে আসতে একটা একটা করে, বুঝতে পারছি? এখন আসেন, অনেকে আমরা কি বলি, এটাকে হোম বাটন বলতে পারি আমরা, বা হোম মেনু বলতে পারি। হোমে ক্লিক করলে আমাদের কোথায় চলে আসবে, সফটওয়্যার ইন্টারফেসে চলে আসবে। আমরা আবার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কি করব, সেম এখানে একটা কি আছে, অ্যারো আইকন আছে, এখান থেকে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে আসতে পারবো। উপরেগুলো হচ্ছে আমাদের মেনু বার, আমরা সহজে মেনু বার বলতে পারি, অথবা যদি ইন্টারন্যাশনাল ফরম্যাটে ইউজ করি আমরা, তখন আমরা এগুলোকে বলবো কি, ট্যাব। এগুলো হচ্ছে এক একটা ট্যাব, ফাইল, এডিট। আপনারা যদি বাইরে কান্ট্রি অথবা বাইরে কোনো রিসোর্স দেখতে হইতে পারে, তখন ওরা এগুলোকে মেনশন করে ট্যাব হিসেবে। আমরা তো নর্মালি শুরু থেকেই জানা আসছি দেখি এগুলা মেনু, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতো। আমরা এখানে ইউজ করি না ট্যাব, এক একটা ট্যাবে কিন্তু এক একটা ফাংশন আছে, তাই না? এটা একটা ট্যাব না? ইন্টারন্যাশনাল ফরম্যাটে ওরা কী করে, এগুলোকে ট্যাব হিসেবে কাউন্ট করে।
বা বিভিন্ন রিসোর্স দেখেন, তখন তারা কী বলবে উইন্ডোজ ট্যাব, তখন আপনি বলবেন যে ট্যাব কোথায় পাবো, কনফিউজড হয়ে যাবেন। তাহলে আপনি যেভাবে মনে রাখতে পারেন ওইভাবে আপনি ক্যাপচার করেন। আমরা যেহেতু সচরাচর মেনু বার হিসেবে পরিচিত, আমরা মেনু বার হিসেবে বলতে পারি। ফাইল মেনু, এডিট মেনু, এখানে উপরে কী থাকবে আমাদের মেনু বার থাকবে, নিচে আমাদের কিছু রিবনে কিছু টুলস আছে, এগুলোর সাথে আমরা এক একটা পরিচিত হব। এখানে অনেকগুলো টুলস প্যানেল আছে যেগুলো হচ্ছে যে আমরা কাজের পারপাসে ইউজ করতে পারি। বেসিক্যালি আমরা যে সাইজটা নিয়েছিলাম ওইটা হচ্ছে যে আমাদের এই অংশটা সাদা আর্টবোর্ডটা, সাদা পেজটা, এটা হচ্ছে যে আমাদের মেইন আর্টবোর্ড। এখানে আপনারা কী কী নোট করে রাখবেন, ড্যাশবোর্ডে কী কী থাকতে পারে পয়েন্টগুলো একটু নোট করে নেবেন। ড্যাশবোর্ডে আমাদের কী থাকবে, আর্টবোর্ড থাকবে, টুলস বার থাকবে, মেনু বার থাকবে, দেন রিবন থাকবে, এরপর হচ্ছে যে আমাদের স্ক্রল বারগুলো থাকবে। স্ক্রল বার আছে, স্ক্রল বার দুইটা আছে, কোথায় উপরে নিচে যাওয়ার জন্য, আর এটা ডানে বামে সুইচ করার জন্য। এখানে আমরা যে কাজটা করেছিলাম, এসেনশিয়াল থেকে আমরা এসেনশিয়াল ক্লাসিক মোডে কেন গেছি, আমরা ওয়ার্ক স্পেসটা আমাদের পরিবর্তন করার জন্য, ওয়ার্ক স্পেসের ড্যাশবোর্ডটা আমরা যাতে পরিবর্তন করতে পারি। তো লাইটটা দিয়ে তো আমরা দিনে যাচ্ছি, আমরা কি আমি কি কন্টিনিউ করবো আরো নাকি ক্যাপচার করতে পারছি? অসুবিধা হচ্ছে? এখানে দেখেন আমি একটু রিভিউ দিই, আমরা কি কি করেছিলাম। কাজগুলো কি থাকবে, আপনার বললে আমি কন্টিনিউ করতে পারতেছি, আদারওয়াইজ আমি টাস্ক দিয়ে দিচ্ছি। একটু আপনাদের ওপিনিয়নগুলো শেয়ার করেন যে কন্টিনিউ করবো কিনা, সামনের দিকে আগাবো কিনা, না যেটা দেখাচ্ছি ওটা সব প্র্যাকটিস করবেন বাসায়। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা বলতে গেলে টিম ওয়াইজ কাজ করতেছি, যে আমি আপনাদের একাডেমিক টিচার না, জাস্ট গাইড হিসেবে আসছি, ঠিক আছে? আমাদের থেকে সাপোর্ট পাবেন অলওয়েজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। কোনোটা কিছু দেখা গেল একবারে কখনো পসিবল না, আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক আসছি, আমরা থিওরি পড়ে যাচ্ছি না। প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো আপনি ভালোভাবে যদি কমান্ড করতে না পারেন এগুলা কাজ করবে না। আমি জাস্ট একটা বেসিক দেখা দিচ্ছি, একটা টুলসের ব্যবহার দেখা দিই এটা কীভাবে সেভ করবেন, জাস্ট এতটুকুতে আমি এন্ট্রি দিচ্ছি। দেখেন আপনারা যদি কোনো একটা টুলস বা কোনো একটা টুলস বার নড়ে গেছে বা আপনি চেঞ্জ করে ফেলছেন, তখন এটাকে আবার ফিচারে অ্যাডজাস্ট করবেন কীভাবে। সাপোজ আমার কোনো কারণে হাত লেগে এটা চলে আসছে এখানে, বা এটা মিসিং হয়ে গেছে, তাহলে এটা আবার ব্যাক কীভাবে রিস্টোর করবেন, কীভাবে নিয়ে আসবেন। দেখেন আমরা ওয়ার্ক স্পেসে আসবো, এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক, এটা যদি এখানে খুঁজে না পান আপনি কোথায় আসবেন, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস, দেন রিসেট এসেনশিয়াল ক্লাসিক, তাহলে আপনার প্রিভিয়াস যেভাবে ছিল বাই ডিফল্ট ওইভাবে আবার ড্যাশবোর্ডটা অ্যাডজাস্ট হবে। জাস্ট এগুলো হচ্ছে আমাদের সিলেকশন টুল। আমি নর্মালি একটা রেক্টেঙ্গেল বক্স নিচ্ছি, বক্স নিয়ে আমরা এটাতে কালার কীভাবে দিব একটু দেখে নিই। কালার দিয়ে এটাকে আমরা সেভ করে নেব। দেখেন এখানে কী আছে, যে কোনো একটা বক্স নেওয়ার পর আমরা কী করব, আবার সিলেকশন টুলে যেতে হবে। কোথায় আসছি, একটা কাজ শেষ, এটা হচ্ছে রেক্টেঙ্গেল বক্স। জাস্ট আমরা একটা বক্স নিছি, বক্স নিয়ে আমরা কী করব, এখান থেকে কালারটা সেট করে দিব। আমি রেড কালার দিচ্ছি। এখানে দেখেন রিবনে কি আছে, দুইটা কালার অ্যাক্টিভ আছে, একটা হচ্ছে যে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। ফিল কালার হচ্ছে যে ভিতরটা রেড,
আর বাইরে যে স্টকটা আছে ওইটা হচ্ছে বর্ডার কালার ব্ল্যাক হিসেবে আছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন? স্টকের থিকনেসটা অনেক কম, 1 ফিট দেওয়া আছে, তাই দেখা যাচ্ছে না। এটা যদি বাড়াতে চাই আমরা এখান থেকে বাড়াইতে পারবো। বাড়তেছে। আমরা হচ্ছে যে কি বর্ডারটা এখানে না থাকুক, তাহলে আমরা কি করব, এই সেকশানে ক্লিক করে জাস্ট নানে ক্লিক করব। নান কোনটা? যেটাতে রেড একটা বর্ডার আছে ওইটাতে আমরা নর্মালি ক্লিক করব। আসছে? তাহলে এটা বর্তমানে কালারটা নান হিসেবে আছে অথবা ডিএক্টিভ অবস্থায় আছে। এখানে বর্তমানে কি কয়টা কালার আছে? একটা কালার অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে যে ফিল্ড কালার। ভিতরের অংশ জুড়ে কালারটাই আছে। সাপোজ এই রুমে কি কালার আছে? হোয়াইট কালারটা আছে, বাইরের কালার আছে ভিন্ন, তাহলে ওটাকে আমরা বর্ডার কালার হিসেবে কাউন্ট করব। ভিতরের যে কালারটা আছে এটা ফিল্ড কালার, বাইরেরটা হচ্ছে যে কি আমরা বর্ডার কালার হিসেবে কাউন্ট করে নিব। দেখেন ফাইলটা কীভাবে সেভ করবেন। আমরা এভাবে একটা বক্স নেবেন আপনারা, কারণ আপনাদের জন্য আজকে প্রেশার হয়ে যাবে, যা বুঝতেছি। আমরা নেক্সট ক্লাস থেকে কাজগুলা করবো আস্তে আস্তে। ফাইল থেকে আমরা জাস্ট সেভ এসে আসবো। সেভ এসে এসে আমরা আপনারা কী করবেন, ফাইলগুলো অর্গানাইজ করে রাখবেন। ফাইল অর্গানাইজের জন্য আপনারা, আমি সাপোজ ডকুমেন্টে আসছি, ডকুমেন্টে এসে একটা ফোল্ডার দিচ্ছি অথবা ডেস্কটপে নিউ ফোল্ডারে ক্লিক করতেছি, গ্রাফিক ডিজাইন ওয়ার্ক। আপনারা আজকে থেকে আপনাদের যে কাজগুলো করবেন এগুলা সেট করে রাখবেন অ্যাসেট হিসেবে, যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখবেন। দেখেন আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছি, জাস্ট নাম দিচ্ছি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন লিখে আমি এন্টার প্রেস করতেছি। দেন আমাদের কি আসে, ফাইল নেমে কি আছে, ডেমো নেম। এটা শো হওয়ার রিজনটা, আমরা ফ্রি সেটে ক্রিয়েট করার সময় আর্টবোর্ড ডেমো নেমটা দিয়ে রাখছিলাম, বিধে এখানে আসছে। যদি পরিবর্তন করতে হয় আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। দেন সেভ। সেভ দেওয়ার সময় আমরা কি দিব, এখানে ওকে প্রেস করব। এটা কি হিসেবে আছে, এটা এআই ফাইল হিসেবে আছে। এটা আমরা পরবর্তীতে চাইলে এডিট করে নিতে পারবো। দেন আমাদের লাগবে কোনটা, স্যাম্পল ফাইল লাগবে। স্যাম্পল হিসেবে আমরা কি দিব, এক্সপোর্ট, এক্সপোর্ট এস জেপিজি। কাউকে পাঠাতে হচ্ছে, সে তো, তাকে যদি এই ফাইলটা পাঠাতে সে তো ওপেন করতে পারবে না, তাকে আমরা জেপিজি ফাইলটা পাঠাতে হবে। জেপিজি ফাইল সেভ করতে হলে আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এস আসছে। এই কাজগুলো আমাদেরকে প্রতিনিয়তই করতে হবে। যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন, ফাইলটা সেভ দিতে হবে এবং এক্সপোর্ট দিতে হবে। এটা রেগুলার কাজ, যেভাবে আমরা 3 বেলা ভাত খাই, এখন তো 2 বেলা ভাত খাওয়া হয়, তাই না? ওকে, ওই ধরনের যদি গ্রাফিক্সে কাজ করেন, ক্লায়েন্ট পারপাসে এই কাজগুলো রেগুলার বেসিসে করতে হবে। এগুলো নিয়ে অডিট হওয়ার কারণ নাই। আপনার কাছে হয়তো কি অনেক প্রেশার মনে হইতে পারে যে আজকের ক্লাসটা, এটার কারণ এই সিস্টেমগুলো অনেক জটিল, অনেকে এখানে পারবে না। এটা প্রয়োজনে একটু নোট করে রাখবেন। আপনারা ক্লাসের পাশাপাশি আমাকে একটু মনে করা দিলে হবে ক্লাসের আগে করে, যে আমার প্রিভিয়াস ক্লাসে এই সমস্যাটা ছিল, একটু কি আমি চাইলে আবার রিভিউ করব, কোনো সমস্যা নেই। আপনাদের টাস্ক কী থাকবে একটু আমরা টাস্কগুলো নোট করে নিই। নোটপ্যাডে আসি আমরা। সিস্টেম ইনফরমেশন সম্পর্কে আপনাদের ধারণা নেওয়া, যেটা এখানে ছিল। দেখেন টাস্কগুলো, সিস্টেম ইনফরমেশন,
পারবেন কি না? সফটওয়্যার সিস্টেম রিকোয়ারমেন্টটা লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করে কি বুঝছেন একটা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখবেন। মেন টাস্কগুলো আমি আপনাদেরকে ইজি করে দিচ্ছি কীভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন। সেটা যদি 2020 হয় তাহলে 20টা মেনশন করবেন, যদি 21 হয় তাহলে 21টা মেনশন করবেন। সফটওয়্যার ডাউনলোড ইনস্টলেশন, ডাউনলোড এবং ইনস্টল এটা তো পারবেন। গেট ইনটু পিসি আছে, ওখান থেকে ডাউনলোড করবেন এবং আনজিপ করে ইনস্টল করবেন। প্র্যাকটিস পারপাসে হলেও একবার হলেও করতে হবে কাজটা। আপনি এখানে আমি দেখাইছি কাজটা মনে হচ্ছে অনেক ইজি, স্মুথলি হচ্ছে, আমি ইউজ করতেছি বা আমি অফার করতেছি, আপনার কাছে মনে হচ্ছে কাজটা ইজি, পারবেন। নিজে করতে গেলে অনেক হ্যাসেলের মধ্যে পড়বেন। কোনটা ইন্টারফেস, কোনটা টুলস প্যানেল সেটা দেখবেন। আর হচ্ছে ওয়ার্ক স্পেস স্টাইল, যেটা আমরা এসেনশিয়াল থেকে এসেনশিয়াল ক্লাসিক মোডে সুইচ করেছিলাম। আর্টবোর্ড ক্রিয়েট অ্যান্ড সেট আপ, যেটা আমরা সর্বপ্রথম কী করেছিলাম, ডেমো নেম দিয়ে সাইজ কী হবে, ওইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এভাবে আপনারা হেডলাইন দিয়ে নোটগুলো করে রাখবেন। টুলস ইউজ, আমরা কোন টুল ইউজ করছিলাম, জাস্ট একটা ইউজ করছি সিলেকশন টুল, আর হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কী করতে পারি, একটা বক্স নিতে পারি, আর সিলেকশনটা দিয়ে আমরা মুভ করতে পারি সিলেক্ট করে। এতটুকু নোট ডাউন করে রাখবেন, নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন নোট ডাউন করে। প্র্যাকটিসতে করবেন এবং নোটগুলো মেনটেন করবেন। আর ফাইল সেভ এবং ক্লোজ, আমরা তো ফাইল সেভ করেছি তাই না, এখন ক্লোজ কীভাবে করব, এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ তিনটা বাটন আছে, জাস্ট এখানে ক্লোজ দিয়ে আমরা নো দিব। সেভের প্রয়োজন নেই, আমরা তো একবার সেভ দিয়েছিলাম তাই না, তাহলে ক্লোজ করতে পারবো। পারবেন? কাজটা কি ইজি না কঠিন মনে হচ্ছে? যা পারবেন, পারবেন আপনারা? কি মনে হচ্ছে পারবেন? তাহলে পারলে আমাদের কি গ্রুপ করা আছে, আপনারা ডেমোগুলা গ্রুপে শেয়ার করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, মেসেঞ্জার গ্রুপ হোক, যেখানে গ্রুপ থাকবে গ্রুপে কী করবেন, আপনারা যাওয়ার আগে ট্যাক্সে যোগাযোগ করবেন গ্রুপ ক্রিয়েট করা আছে কিনা, না হলে গ্রুপে আজকে জয়েন হয়ে যাবেন। কারণ মধ্যখানে সময় থাকবে আর কয়দিন, নেক্সট ক্লাস কখন, কী বার, শনি সোম বুধ হওয়ার কথা না, তাহলে মধ্যখানে আপনি একদিন সময় পাবেন প্র্যাকটিস পারপাসে, কাজটা কাজে লাগাবেন, সময়টা ওয়েস্ট করবেন না। করেন ল্যাপটপ নাই, এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। আপনি এখানে এসে যে কোনো টাইমে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। বা ক্লাসটা আগে 1 ঘন্টা আগে আসলেন, হ্যাঁ, তাহলে আমি ক্লাস রেকর্ডিংটা বড় না করে এটা এখানে ক্লোজ করে দিই। এটা অলমোস্ট 1 ঘন্টা 18 মিনিট।